ওকে, দেখছো কোথায় কি হয়ে গেল। ওকে, আমরা অঙ্কগুলোর আজকে সমাধান করার চেষ্টা করব খুব সিম্পল উপায়ে, আর সহজে আছে, সহজে আছে। চলো, প্রথম কোশ্চেন কি ছিল বলো তো? প্রথম কোশ্চেন, আচ্ছা আমার এখানে কোন সেটটা এসছে আমি জানি না। তো প্রথম কোশ্চেন এরকম ধরে নাও, 91 থেকে শুরু করব। প্রথম কোশ্চেনে বলা আছে যে দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত? যখনই সম্ভাব্য ক্ষুদ্রতর মান তোমাদেরকে আনতে হয়, এই যে ক্ষুদ্রতর বলেছে না, এখান থেকেই তোমার মাথায় একটা জিনিস ঢোকা উচিত, যে সংখ্যা দুটি সব থেকে বড় কোন দুটি সংখ্যার গুণফল 552 হবে। সব থেকে বড় কোন দুটি সংখ্যার গুণফল 552 হবে, এটা মাথায় রাখতে হতো। ঠিক আছে, এবার যদি মাথায় রাখো 552 রয়েছে, এই 552কে তুমি যদি উৎপাদকে ভেঙে দাও, ঠিক আছে, তা 2 দিয়ে ভাঙলে কত হবে? 2 2 4, 1 থেকে 15, তাহলে 2 7 14, 1 থেকে 12, 2 6 12। আবার যদি 2 দিয়ে ভেঙে দাও, 2 1 2, 2 3 6, 1 থেকে 16, 2 8 16। আরে কে বাবা মাইক্রোফোন অন করে বসে আছো, বন্ধ করে দাও সবাই। আবার 2 দিয়ে যদি ভাঙো, 2 6 12, 1 থেকে 18, 2 9 18, এরপরে 3 দিয়ে যাচ্ছে, 3 23। ঠিক আছে, আচ্ছা 23 একটা পেয়েছি, আর বাকি এইগুলো গুণ করলে কত হচ্ছে? 2 2 4, 4 2 8, 8 3 24। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল আমরা পাচ্ছি 24 আর 23। 24 আর 23 গুণ করলে 552 হয়, মানে এটাই সব থেকে বড় দুটি সংখ্যা, যেটা গুণ করলে 552 হয়। তার মানে সংখ্যা দুটি হবে 24 আর 23। এদের যোগফলটা চেয়েছে, এদের যোগফল কত? 47। হয়েছে তোমাদের এটা? হয়েছে। হয়েছে, বাহ, এটা 47 অ্যান্সার হবে। চলো, নেক্সট কোশ্চেন ছিল 92 নম্বর, একটা প্যাটার্নের অঙ্ক দিয়েছিল, আর এটাও খুবই সহজ দিয়েছিল। এটা কি দিয়েছিল, যে 9 11 আর 9 আছে, এটাতে এমন কিছু করতে হবে যেন 40 হয়। তো যেটা কনসেপ্ট দেওয়া আছে কি, এই দুটি যোগ আর এই দুটি বিয়োগ, এই দুটি যোগ করলে 20, আর এই দুটি বিয়োগ করলে মানে 11 আর 9, এই দুটি বিয়োগ করলে কত হচ্ছে? এই দুটি বিয়োগ করলে হচ্ছে 2, এই দুটির গুণফল হচ্ছে 40। তাহলে তার পরেরটা ছিল 15 আর 7, 15 আর 7 যোগ করলে হয় 22, বিয়োগ করলে হয় 8, এই দুটির গুণফল দেখো 176। তাহলে আমাদের অ্যান্সার যেটা বের হবে সেটা হচ্ছে এই দুটি 15 আর 25 আর 21, 25 আর 21 যোগ করব, 25 আর 21 যোগ করলে কত হয়? 46, আর এই দুটি বিয়োগ করলে কত হচ্ছে? 4। তাহলে 46 আর 4 এদের গুণফলটাই আমাদের অ্যান্সার হবে। 4 6 24, 4 হাতে 2 থাকে, 4 4 16 আর 2 18, তার মানে 184। এটাই হবে আমি অ্যান্সার, স্যার অ্যান্সার হবে অপশন বি। চুরাশি করেছি স্যার, আমি স্কোয়ার করে দুটো স্কোয়ার করে মাইনাস করে হ্যাঁ, তুমি এটাও করতে পারো যে 11 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, সেটাও তুমি 40 পাবে। হ্যাঁ 15 স্কোয়ার, এটাই তো ব্যাপার, একটা যোগফল একটা বিয়োগফল গুণ, তার মানে তো একই ব্যাপার, এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, বা 15 স্কোয়ার আর 7 স্কোয়ার যদি বিয়োগ করো 176 পাবে, 25 স্কোয়ার আর 21 স্কোয়ার যদি তুমি বিয়োগ করো 184 পাবে। সেটা ভাবে করলেও হয়, লজিক সেটাই আছে, কিন্তু আমি সহজভাবে বলছি যাতে করে তোমরা বুঝতে আরো বেশি সুবিধা হয়। দুটি যোগ করো, দুটি বিয়োগ করো, গুণ করে দাও, পেয়ে যাবে। ঠিক ক্লিয়ার সকলের? চলো, এটা এটা ছোটবেলায় তোমরা যখন 7 8-এ পড়েছো তখন তোমরা এটা 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 জেনেছো। ঠিক আছে, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা হয়, তাই না? সমষ্টি যে কোনো অখণ্ড সংখ্যা, মানে দশমিক নেই, ভগ্নাংশ নেই, এরকমের নর্মাল যে কোনো দুটি সংখ্যা যোগ করলে নর্মাল একটা সংখ্যাই তুমি পাবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি বলা হয়। পড়েছো তোমরা? তার মানে এটা অ্যান্সার হবে বৈধতা ধর্ম। ঠিক, অপশন ডি সঠিক উত্তর হবে। চলো, এটা নিয়ে তো বেশি ডিসকাস করার কিছু নেই। নেক্সট কোশ্চেন 94 নম্বরটা দেখো, এক্স ও ওয়াই দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স ছোট ওয়াই এর থেকে এক্স ও ওয়াই এর গসাগু কত হবে? দেখো, আমি তোমাদেরকে যখন গসাগু করিয়েছিলাম আমি বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম যে লসাগু আর গসাগু, ছোট সংখ্যাটার গসাগু হতে পারে আর বড় সংখ্যাটা লসাগু হতে পারে। তবে হ্যাঁ, গসাগু কখনোই ছোট সংখ্যার থেকে বড় হয় না, ছোট সংখ্যা ছোট হতে পারে কিংবা সমান হতে পারে। গসাগু ছোট সংখ্যার সমান হয় কিংবা ছোট হয়, আর লসাগু বড় সংখ্যার সমান হয় কিংবা বড় হয়। দেখো, আমি গসাগু দিয়েও যদি উদাহরণটা দিই, ধরো এরকম তোমার কাছে রয়েছে, ধরো 6 আর 12, এই 6 আর 14, 6 আর 14 দুটি সংখ্যা, যদি এর গসাগু তোমরা বের করার চেষ্টা করো, এর গসাগু তোমরা পাবে 2, এই সে পাবে 2। তো ছোট সংখ্যা 6 তার থেকে ছোট পেলাম। কিন্তু আবার ধরো এরকম যদি থাকে, ধরে নাও
আছে 4 আর 14, 4 আর 14, তখন এর গসাগু তোমরা কি পাবে, সরি 2 আর 14, 2 আর 14, এর গসাগু তোমরা কত পাবে, এর গসাগু পাবে 2, এটা ছোট সংখ্যার সমান। তাহলে আমরা গসাগুর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ছোট সংখ্যা আছে তার থেকে ছোট হতে পারে কিংবা ছোট সংখ্যার সমান হতে পারে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, অপশন ডি এর দিকে তাকাও, সর্বদা এক্স এর থেকে ছোট কিংবা সমান। এক্স এখানে ছোট সংখ্যা, এক্স এখানে ছোট সংখ্যা, তো এখানে বলাই আছে এক্স এর থেকে ছোট, সর্বদা এক্স এর থেকে ছোট কিংবা সমান। তো এটাই হতে পারে, গসাগু ছোট সংখ্যার সমান কিংবা ছোট হতে পারে। তো অপশন ডি সঠিক উত্তর হবে। হয়েছে তোমাদের এটা? হয়েছে, আমার 4টি হয়েছে। ওকে, এটা কোথায় আমি কঠিন বলছো, আমি তো কঠিন একটাও দেখতে পাচ্ছি না। চলো, ব্যাপার হচ্ছে 18 শতকে 95, 18 শতকে দিনের সংখ্যা ছিল কত? তো দিনের সংখ্যা দেখো, 18 শতক মানে 100 বছর হয়। 100 বছর মানে কত, 1700 থেকে শুরু হবে, 1701 থেকে শুরু হবে 1800 অবধি। এইটা হচ্ছে 18 শতক, ঠিক আছে? এটা হচ্ছে অষ্টাদশ শতক। তো অষ্টাদশ শতকে এই যে 100 বছর, প্রত্যেকটি বছরে থাকে কত, প্রত্যেকটি বছরে 365 দিন থাকে। তাহলে 100 বছর 365 দিন যদি থাকে, তার মানে টোটাল তুমি 36,500 বছর পাচ্ছ, 36,500 দিন। এবার এই যে 100 বছর, প্রত্যেক 4 বছর পর পর একটা করে আমরা লিপ ইয়ার একদিন বাড়তি পাই। তাহলে এই 100 বছরে 25টি লিপ ইয়ার হওয়ার কথা, বা 25 বার 4 4 4 4 করে পাবো। তার মানে দিন সংখ্যা 25টি এক্সট্রা পাবো। কিন্তু এই যে 1800 আসছে না, এটা 4 দ্বারা বিভাজ্য ঠিকই আছে, কিন্তু যেটা শতক হয় 1800, 1900, 2000, এই সালগুলোকে 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হয়। এটুকু আমাদের কনসেপ্ট আছে। যেটা শতকের ঘর হয় 1800, 1900, 2000, তাই না, 2100, এগুলোকে 400 দিয়ে ভাগ করতে হয়। আর 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এটা লিপ ইয়ার নয়, মানে লাস্টের একটা লিপ ইয়ার নয়, তার মানে এক ঘর কম হবে। তার মানে 24টি লিপ ইয়ার পাবো, মানে 24 দিন এক্সট্রা পাবো। তাহলে 36,500 তার সঙ্গে 24 দিন যোগ করে দাও, আমরা পাবো 36,524 দিন। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী 96 নম্বর কোশ্চেনে কি ছিল দেখো, 96 নম্বর কোশ্চেনটা ছিল কি, নিম্নের একটা বিবৃতি দেওয়া আছে। কি বলা আছে, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান বাড়বে। এটা সবসময় বাড়বে তার কোনো মানে নেই, তোমরা নিজেও বুঝতে পারছো এটা কোনো মানে নেই, তাই না? যদি এখানে সংখ্যা বলেছে, ভগ্নাংশ, দশমিক সংখ্যা, না পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এরকম কিচ্ছু বলা নেই। তো সংখ্যা সংখ্যা যদি আমরা ধরে নিই, সাপোজ তুমি এরকম যদি ভগ্নাংশ হয়ে থাকে, ধরো ধরে না 2.2 এর সঙ্গে ধরো কোন একটি সংখ্যা গুণ করলে যে বাড়বে তার কোনো মানে নেই, ঠিক আছে? আচ্ছা, ও সরি, না, একটা সংখ্যা নাও ধরো 22, ঠিক আছে? তুমি হাফ দিয়ে গুণ করো, হাফ দিয়ে গুণ করলে 11 হয়ে গেল, কমে গেল, তার মানে এটা ঠিক নয়। তো গুণ করলে কমতেও পারে বাড়তেও পারে, দুটি হতে পারে। দ্বিতীয় নাম্বারটা বলেছে একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়, কমে যায়। দেখো স্বভাবতই আমরা জানি যে 10কে 2 দিয়ে ভাগ করলে কমে যায়, কিন্তু সবসময় কি কমে? তুমি যদি এরকম করো 0.5, মানে ধরো 10কে 0.5 দিয়ে ভাগ করছো, তখন কি হয়, 0.5 দিয়ে ভাগ করছো, তখন কি হবে, তখন এটা তুমি 20 পাবে, বেড়ে গেল। তো সবসময় যে কমে যায় তার কোনো মানে নেই, বাড়তেও পারে। ওকে, তার মানে এটাও ঠিক নয়। 3 নম্বরে বলেছে 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে, এটাও ভুল অঙ্ক। হ্যাঁ আমরা জানি, ধরো 5 আছে, আরে কে অন করে রেখেছো, বন্ধ করো প্রিয়া। 5-এর সঙ্গে 10 গুণ করলে 50 পাই, এককের অঙ্ক শূন্য পাচ্ছি। কিন্তু যদি আমরা 0.5কে 10 দ্বারা গুণ করি, তাহলে আমরা শুধু 5 পাই, এককের অঙ্ক শূন্য নয়। তাহলে সবসময় যে 10 দিয়ে, 100 দিয়ে বা শেষে শূন্য আছে এরকম সংখ্যা দিয়ে গুণ করলেই এককের অঙ্ক শূন্য হবে তার কোনো মানে নেই, মানে এটাও ভুল। তাহলে সবগুলো যদি ভুল হয় তো ঠিক কোনটা? একটাই ঠিক, হচ্ছে 4 নম্বরটা, গুণ হলো ভাগের বিপরীত, গুণ হচ্ছে ভাগের বিপরীত, এটা ঠিক একদম। আমার একটা প্রশ্ন আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ, এবার তোমার প্রশ্ন বলো। স্যার বলছি ওখানে সেন্টেন্সটা আছে 10 দ্বারা গুণিত একটি সংখ্যার, কিন্তু স্যার 0.5 ইন্টু 10 যদি আপনি গুণ করেন তাহলে ওটা 10 দ্বারা তো গুণ হচ্ছে না, ওটা 0.5 দিয়ে 10কে গুণ করা হচ্ছে। না না, আচ্ছা
আরে পাগল, 10 ইন্টু 0.5 আর 0.5 ইন্টু 10 দুটি কি সেম জিনিস না? কি বলছো? ও গুণিত স্যার মানে কি? মাথাটা গোলমাল হয়ে গেছে, সরি। গুণিত মানে কি? 10 দ্বারা গুণিত মানে 10 দিয়ে গুণ করা হচ্ছে যাকে, তো এটাও 10 দ্বারা গুণ করা হচ্ছে, এটাও 10 দ্বারা গুণ করা হচ্ছে, তাই না? ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। নো প্রবলেম, যার জেনে নেওয়াটা তো বেটার না? ঠিক আছে, অসুবিধার কিছু নেই। নেক্সট 97 নম্বর প্রশ্ন, এটা তোমরা সকলেই আশা করছি ঠিক করে এসছো। নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? তো মেমোরাইজিং নয়, আমি বাংলা দেখে আমিও বুঝতে পারিনি, আমি ইংলিশ দেখলাম তখনই বুঝতে পারলাম। ঠিক আছে, মেমোরাইজিং বা সরি বাংলা দেখেই বোঝা যায় মুখস্থ, গণিতের পার্ট নয় মুখস্থ, এটা বারবার বলা হয়েছে কিন্তু। ঠিক আছে, এগুলো সবাই করিয়েও থাকে। তো এটা অপশন বি সঠিক উত্তর হবে, আর তোমরা সকলেই করেছো। কেউ আছো যে করনি, অপশন বি বাদ দিয়ে অন্য কিছু করেছো? আচ্ছা, সবাই ঠিক করেছো। চলো নেক্সট কোশ্চেন ছিল, 98 নম্বর। এটাও ইজি ছিল যদি তোমরা একটু মন দিয়ে ভাবো। ঠিক আছে, পরীক্ষার হলে মাথায় অনেক রকমের টেনশন থাকে, অনেক রকমের চিন্তা থাকে, আর আমাদের অত সহজে আসতে চায় না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো যে 73, 219 আর 146 এটা পরস্পর সবগুলো গুণিতক, তাই না? 73-এর গুণিতক, 146 73-এর দ্বিগুণ, আর 219 73-এর 3 গুণ, তাই না? তো সিম্পল আমরা লসাগু করে যদি করার চেষ্টা করি তাহলে ইজিলি পেয়ে যেতাম। 1 নম্বর কেন মিস করব, তাই না? তো কত হতো বলো তো? এবার ব্যাপার হচ্ছে এটা 3 গুণ আছে, এখানে সমস্যা, তাহলে দ্বিগুণ করে দাও, এটা 6 গুণ হয়ে যাবে। 6 গুণ হলে সবগুলো দিয়ে ভাগ করা যায়, কারণ 146 আর 219 ভাগ যায় না। কিন্তু এটা এটা দ্বিগুণ হয়ে আছে, এটা 3 গুণ হয়ে আছে, তো আমি যদি বড়টাকে দ্বিগুণ করে দিই, মানে 438 করে দিই, তাহলে এটা দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে। তো 438 আমাদের লসাগু হবে, তোমরা করে দেখতে পারো। 73 দিয়ে ভাগ করলে কত হয়? এটা 3 গুণ ছিল, তোমার 6 গুণ হবে। 6 24-এর সঙ্গে 6 গুণ করলে 24 6 144, প্লাস 29-এর সঙ্গে তো 2 দিয়ে ভাগ যায় 438, তো 34 2 হবে 68, প্লাস 46-এর সঙ্গে কয় যাবে? এটা 3 গুণ ছিল, তাহলে কত হবে? 4 গুণ হবে, তাই না? 4 গুণ হচ্ছে না, 4 গুণ না, 3 গুণ, 3 গুণ, তাহলে 23-এর সঙ্গে 3 গুণ করলে আমরা 69 পাই। আমাকে বলো তো উপরটা যোগ করলে কত হচ্ছে? নিচে তো 438 পাচ্ছি, উপরটা যোগ করলে কত হচ্ছে? 144 68-এর এটা 8 আর 9 17, 17 আর 4 21, 1 হাতে 2 থাকে, 6 6 12, 12 আর 4 16, 16 একে 17, হ্যাঁ 271 আসছে। তাহলে কতটা এটা 408, 281, ওকে। 438-এর মধ্যে 280 পড়া হয়ে গিয়েছে, তাহলে আর কত বাকি আছে? কত বাকি আছে? 438 থেকে 281 বিয়োগ করে দাও। ভারী মুশকিল এটা করতে, তো তোমাদের অনেক সময় লেগেছে মনে হয়। কত হবে? 157, ওকে। 157 বাকি আছে, 438-এর মধ্যে 157 বাকি আছে, তাহলে 4818 পেজের মধ্যে কত? এটা গুণ করলে আমরা অ্যান্সার পাবো 4018। এটা কত কাছাকাছি যাবে বলো তো? দশ দিয়ে 11 দিয়ে 11 দিয়ে এটার সঙ্গে এটা যত সম্ভব 11 দিয়ে যাবে। ঠিক আছে, 11 7 77, সেতে 7 কার আছে? অপশন এ তে আছে। 11 7 77, 7 থাকে। 11 5 55, সাথে 62, 2 হাতে 6 থাকে। 11 1 11 আর 6 17, ওকে। 17 27 এটা আমাদের অ্যান্সার আসছে। তো হ্যাঁ, এটা একটু টাইম টেকিং বটে, আমি মানছি এটা টাইম টেকিং, হয়তো 2 মিনিট সময় লাগবে, কিন্তু অনেক এ আছে যেগুলো 1 মিনিটে হয়ে যায়, তাই না? চলো ঠিক আছে, তো নেক্সট। তো কোশ্চেন খুব বেশি কঠিন আসেনি আমার মতে। একটি সংখ্যাকে 853 দ্বারা ভাগ 93 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, সংখ্যাকে 47 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা সব থেকে মানে ইজিয়েস্ট কোশ্চেন, যেখানে আমরা দেখি কি না, প্রথম ভাজককে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করে দেখি যে ভাগ করে মিলছে কিনা, মানে 47 দিয়ে ভাগ করে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে শুধুমাত্র 198-কে 47 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তোমরা দেখবে 893-কে 47 দিয়ে ভাগ করে দেখবে মিলে যাবে, মিলে গেল, তার মানে শুধুমাত্র 198-কে, যেটা মোট ভাগশেষ থাকছে 198, তাকে 47 দ্বারা ভাগ করো, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, 4 4 16,
4 4 16, ওকে, 4 7 28 8, হাতে থাকে 2, 4 4 16 আর 2 88, তার মানে 10 আমাদের পড়ে থাকছে, তো আমাদের অ্যান্সার হবে 10, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন একটা কনসেপচুয়াল দিয়েছিল তোমাদেরকে, এটাও খুব ইজি কোশ্চেন ছিল। যদি তোমরা যেমনটা দেওয়া আছে সেরকমটা না করে যদি কনসেপ্ট ওয়াইজ তোমরা অ্যান্সার বের করো তাহলে খুব ইজি হয়ে যায়। বলেছে একটি আয়তকারের ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 সেমি বড়। তো তোমরা যে কোনো আয়তক্ষেত্র নাও, নে প্রস্থ তুমি যা খুশি দিতে পারো, তবে 2 থেকে বেশি নেবে। হ্যাঁ, 2 থেকে বেশি নেবে, কারণ 2 কমানো হচ্ছে পরে, তো 2 থেকে তুমি 3 নাও, তাহলে দৈর্ঘ্য হবে 7, 4 বেশি, তাহলে এর ক্ষেত্রফল কে হবে 3 7 21, এর ক্ষেত্রফল হচ্ছে 21। এবার আরেকটা তুমি আয়তক্ষেত্র নাও যেখানে বলা আছে দৈর্ঘ্যটা কমানো হয়েছে 2, মানে আগে 7 ছিল, এখন 2 কমিয়ে দাও 5, আর প্রস্থ 2 বাড়ানো হয়েছে, প্রস্থ 3 ছিল, 2 বাড়িয়ে দাও 5 হয়ে যাবে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 25। তো কার ক্ষেত্রফল বেশি? দ্বিতীয়টার ক্ষেত্রফল বেশি। এটা বলেছিল এক্স ক্ষেত্রফল, এটা বলেছিল ওয়াই ক্ষেত্রফল, দ্বিতীয়টা ওয়াই, তাহলে ওয়াইটা বেশি, দ্বিতীয়টা বেশি। কোথায় আছে? দেখো অপশন এ তেই রয়েছে, অপশন এ তেই রয়েছে, এক্স ছোট ওয়াই থেকে, মানে ওয়াই বড় এক্স এর থেকে, তাই না? তো অপশন এ হবে সঠিক উত্তর। কনসেপচুয়ালি করতে হতো, কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড লাগবে, খুব বড় জোর, হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন কি দেওয়া ছিল? নেক্সট কোশ্চেন দেওয়া ছিল, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিও, এত চুপচাপ ক্লাস আমার ভালো লাগে না। ওকে, 101 নম্বরে বলেছে প্রদত্ত চিত্রে সমান কখনোই হতে পারে না ক্ষেত্রফলটা। না, স্যার কখনোই এটা হবে না, সাকসেসিভ লাগিয়ে কি হবে? কখনোই হবে না। সাকসেসিভ লাগাবেই বা কেন গো? কখনোই হবে না, ওয়াইটাই সবসময় বড় হবে, কারণ দৈর্ঘ্য কমানো হচ্ছে 2 আর প্রস্থ 2 বাড়ানো হচ্ছে। ব্যাপারটা কি জানো তো, যেটা বড় সেটাকে কমিয়ে দিলাম আর ছোটটাকে বাড়িয়ে দিলাম, তো দুটি কাছাকাছি চলে আসবে, মানে বেশি হয়ে যাবে। পার্থক্য বেশি থাকলে সেটা কম হয়, আর পার্থক্য কমালে সেটা বেশি হয়ে যায়, এটা স্বাভাবিক কনসেপ্ট। আমি হলে তো ওভাবে করে দিতাম যে দ্বিতীয়টা বেশি হবে, কারণ পার্থক্য তুমি যত কাছাকাছি নিয়ে আসবে তত বেড়ে যাবে, ক্ষেত্রফল বেড়ে যাবে, এটা নিয়ম, স্বাভাবিক নিয়ম। তো কখনোই হবে না, ও ওয়াইটাই সবসময় বেশি হবে। ঠিক আছে, চলো নেক্সট। চলো আস্তে আস্তে পরীক্ষা দিচ্ছ, অভিজ্ঞতা হবে, আস্তে আস্তে ইয়ে হবে, ঠিক আছে। দেখো এই যে কোশ্চেনটা ছিল না, এটাতে একটা জিনিস বলা ছিল, এই যে অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ, এই জায়গাটায় তোমাদের উত্তর বেরিয়েছিল। ঠিক আছে, এবিসিডি একটা বড় ত্রিভুজ, একটা সিধেভাবে আছে, একটা উল্টোভাবে আছে, ডিইএফ উল্টোভাবে আছে, কিন্তু যেটা 6টি ছোট এবং অভিন্ন সংখ্যা, 6টি যে ত্রিভুজ ছোট ছোট পাচ্ছ, এইগুলি তোমাকে বলেছে সমবাহু ত্রিভুজ। তো এইখানটাই মজা ছিল। এবার তোমাকে চেয়েছে কি? চেয়েছে দেখো এই ডিপি, এটা চেয়েছে কোনটা কোনটা, পিডি, পিডি, তারপর ই আর এস, এইটুকুর ক্ষেত্রফল চেয়েছে। তো ব্যাপার হচ্ছে তোমরা যদি খেয়াল করো, এই ছোট্ট একটা ত্রিভুজ, দুই দিকে ছোট ছোট ত্রিভুজ আছে, তোমরা যদি এভাবে তোমরা যোগ করতে না, এইভাবে যোগ করে দিলে সবগুলো সমান ক্ষেত্রফল বিশিষ্ট কয়টি ত্রিভুজ পেতে? ছোট ছোট, 1টা 2টি 3টি 4টি 5টি ছোট ছোট ত্রিভুজ পেতে। 5টি ত্রিভুজ আছে এখানে, এই ভেতরে ছোট ছোট 5টি, তার মানে প্রথমটা আছে 5টি, 5 একক ক্ষেত্রফল। আর দ্বিতীয় যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা কোনটা চাওয়া হয়েছে বলো তো? সেটা চাওয়া হয়েছে এই দেখে, এইটা পি কিউ আর এস টি ইউ, এইটা চাওয়া হয়েছে, পি কিউ আর এস টি ইউ, এইটা। তো এটাতেও তোমরা যদি এভাবে মানে ত্রিভুজগুলো অঙ্কন করতে, তাহলে এরকম পেতে। তাহলে এই ভেতরে কয়টি ছোট ছোট ত্রিভুজ ঢুকে আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ত্রিভুজ, মানে এর ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। তাহলে প্রথমটা 5 আর দ্বিতীয়টা 6 ক্ষেত্রফল, এদের অনুপাতে হবে 5 6, মানে অ্যান্সার হতো অপশন ডি। সহজ না? কঠিন ছিল? হ্যাঁ স্যার, এখন একটু সহজ লাগছে। চলো নেক্সট, 102 নম্বর কোশ্চেনে কি ছিল? তৃতীয়, এটা মানে সিটেটে বারবার এসছে, সিটেট তোমরা যদি সিটেটের কোশ্চেনগুলো দেখো তো বারবার দেওয়া হয়েছে এই ধরনের অঙ্ক। তো যখনই আমরা কোনো কিছু ধারণা, ভগ্নাংশের ধারণা বোঝাই, তখন কি করি? মূর্ত জিনিস নিয়ে বোঝাই। ঠিক আছে, হয়তো একটা লাঠি, এই লাঠিকে 4 ভাগ করলাম, ঠিক আছে, লাঠিকে 4 ভাগ করলাম, তার 1 ভাগটা দেখালাম,
তার মানে প্রথমে মূর্ত জিনিসটাকে নিয়ে করতে হয়, মানে এটা হবে 1 নম্বর। দ্বিতীয়টা, তারপরে কি, তারপরে ছবিতে দেখানো হয়। ছবিতে দেখানো হয় যে একটা ঘর আছে, এই ঘরকে এভাবে 4 ভাগ করলাম, ঠিক আছে? একটা ঘর ছোট ভাই নিল, একটা বড় ভাই নিল, মেজোটা একটা নিল, আর একটা কত নম্বর, আর একটা ভাই যে নাম থাকে সে একটা নিল। তো প্রত্যেক 4 ভাগের 1 ভাগ পেল এক ভাই, ঠিক আছে? ছবিতে দেখাই আমরা, তাই এটা প্রথমটা হবে 2 নম্বরে। আর লাস্টে ব্ল্যাকবোর্ডে আমরা লিখে দিই যে 1/4 ভাগের 1 ভাগ, এটা লিখে আমরা প্রতীকটাকে দেখাই। তো এটা 3 নম্বরে, এটা লাস্টে হবে, ঠিক আছে? তো 2, 1, 3 এটা যেখানে আছে সেটা আমাদের অ্যান্সার হবে। 2, 1, 3 অপশন বিতে আছে। তো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। প্রথমে 2-এরটা, তারপর 1-এরটা, তারপর লাস্টেরটা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, 103 নম্বর। এই 3 নম্বরটা সব থেকে, যতগুলো কোশ্চেন ছিল সব থেকে সহজ কোশ্চেন ছিল এটা, যতগুলো কোশ্চেন ছিল। আর আমি এই কোশ্চেনটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম, কোশ্চেনটাকে ভালো করে না বুঝে, যখন আমি অ্যান্সারকে ইউটিউবে তোমাদেরকে দিচ্ছিলাম। ব্যাপার হচ্ছে কি বলেছে, 3/7 এর নিকটতম মানে একে জাস্ট দশমিকে নিয়ে এসো। দশমিকে নিয়ে আসলে মানে 3কে 7 দিয়ে যদি তুমি ভাগ করো, তো তুমি কি পাবে? তুমি পাবে 4, আমি পুরোটা লিখছি না, আমার মুখস্থ আছে বলে বলে দিচ্ছি, 42857 428 এই সামথিং 6 এইরকম সামথিং পাবে তোমরা। তার মানে এটা যেখানে আছে এর কাছাকাছি দুই দিকে, সেটাই আমাদের অ্যান্সার হবে, আর সেটা অপশন সিতে আছে, ঠিক আছে? মানে তোমরা 4টি অক্ষর নিলেও তুমি করতে পারতে, 4টি অক্ষর নিলেও তুমি হয়ে যেত, 4টি 5টি অক্ষর নিলেও হয়ে যেত, ঠিক আছে? সবগুলো করা যে দরকার তা না, যতগুলো পারবে করাটা উচিত, যতগুলো যাবে, ঠিক আছে? 7টি 8টি 9টি 10টি যতগুলো যাবে তত শুধুমাত্র ভগ্নাংশে প্রকাশ করাটাই ব্যাপার ছিল। দিয়ে রেঞ্জটা দেখবে এর মধ্যেই পাচ্ছ, অপশন সি সঠিক উত্তর হবে, ঠিক আছে? এরপরে মনে হয় 8 পাবে, এই 8 পাবে মনে হয়, এর 8 পাবে না, আসন্ন মানটা এটা 9 ধরে নিয়েছে, ঠিক আছে? তো ওই 6 থেকে 9 অবধি, ঠিক আছে? এখানে দেখো লাস্টে 26 আর লাস্টে 29 আছে, তো ওরকমই হবে, ঠিক আছে? এই 6টা, এটা 8 পাবে, এর পুরোটাকে 9 ধরেছে, 2 এর পর 9 ধরেছে, জানো 5-এর থেকে বড় হলেই পরের সংখ্যাটা ধরে নেয়, এরকম ব্যাপার, আসন্ন মান নিয়ে নেয়, ঠিক আছে? তো অপশন সি হবে সেটা। করে এসছো তোমরা এটা, না ছেড়ে এসছো? করেছি স্যার এটা আমি করেছি। Well done, বাহ, ওইটাই করে আসছি। দারুণ দারুণ, খুব সুন্দর। চলো, এখানে বলেছিল মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি। আচ্ছা, মৌলিক উৎপাদক কতগুলি সেটা তো বের করা আমাকে জানতে হবে। তোমাকে যদি শুধু বলতো 1540 এর মৌলিক উৎপাদক কতগুলি, তখন আমরা কি করতাম? আমরা জাস্ট 1540কে উৎপাদকে ভাঙতাম, আর কিচ্ছু নয়, শুধু উৎপাদকে ভেঙে দেওয়া। দেখো 2 দিয়ে ভাঙলে 2 7 14, 1 থেকে 14, 2 7 14 0। আবারও 2 দিয়ে যায়, 2 3 6, 1 থেকে 17, 2 8 16, 1 থেকে 2 5 10। আর 2 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়ে দাও, 5 7 35 থাকে 3 35, 5 7 35। এবার 7 দিয়ে দাও, তাহলে 7 1 7। এবার তোমাকে কাউন্টিং করতে হবে, 2 কতগুলো? 2 হচ্ছে 2টি, বা এখানে তুমি যতগুলো পাচ্ছ, কতগুলো পাচ্ছ? 2টি 3টি 4টি 5টি পাচ্ছ। তো এখান থেকে মৌলিক সংখ্যা পাবে 5, মৌলিক উৎপাদক সংখ্যা নয়, মৌলিক উৎপাদক পাবে 5টি, বাস। তারপর কি আছে? 21450। তো একে 2 দিয়ে ভেঙে দাও, 2 দিয়ে ভাঙলে 2 1 2 0, 2 7 14, 2 2 4, 2 5 10। এবার 5 দিয়ে যাবে, 5 2 10, 5 1 5, 2 থেকে 22, 5 4 20, 2 থেকে 5 5 25। আবারও 5 দিয়ে যায়, 5 দিয়ে দিলে কত হবে? 5 4 20, 1 থেকে 14, 5 2 10, 4 থেকে 45, 5 9 45। এরপর 3 দিয়ে যাচ্ছে, 3 14 42, 3 143, মানে 11 দিয়ে যায় 13। এখানে কটা পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখান থেকে 6টি মৌলিক উৎপাদক পাচ্ছি, ঠিক আছে? আর লাস্টে আর একটা আছে কি? 1111। একে 11 দিয়ে যাবে গ্যারেন্টি, 11 দিয়ে গেলে 11 কে 11, একটি নিলে 0 আসছে, তারপর 11 11 কে 11। এটা মৌলিক সংখ্যা, 101 মৌলিক সংখ্যা আর নেই, তো এখানে 2টি মৌলিক পাচ্ছি, তো এখানে মৌলিক উৎপাদক হচ্ছে 2টি। তাহলে মোট মৌলিক উৎপাদকগুলির সংখ্যাগুলির যোগফল কত হবে? 13, বাস। অ্যান্সার অফ অপশন ডি। বুঝতে পারলে হ্যাঁ কি না? মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি কত? মৌলিক, প্রথমটিতে মৌলিক উৎপাদক 5টি, তারপর এটা 6টি, আর তারপরটি 2টি মৌলিক উৎপাদক থাকবে, তাহলে টোটাল মৌলিক উৎপাদক হচ্ছে 13টি, বাস। এইটুকুই জাস্ট, আর কিছু ছিল না। ওকে, চলো নেক্সট 105 নম্বর।
প্রশ্ন বলেছে 1 নম্বর তালিকায় প্রদত্ত বিষয়গুলির সঙ্গে 2 নম্বর তালিকার উল্লেখিত বিষয়গুলির মিল খুঁজে সঠিকটিকে বেছে নাও। ওকে, চলো এখানে যদি বাঁচার চেষ্টা করো, বেকন কি বলেছিলেন, গ্যালিলিও কি বলেছিলেন, গণিত হলো বিজ্ঞানের সকল শাখার প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা কে বলেছিল? বেকন বলেছিল। প্রবেশদ্বারটা কে বলেছিল? বেকন বলেছিল। মানে B1 এটা আমাদের হচ্ছে, ঠিক আছে। গ্যালিলিও কোনটা বলেছিল? গণিত হলো সেই ভাষা যার দ্বারা স্রষ্টা, এইটা দুইটা গ্যালিলিও বলেছিল না? ওকে, তাহলে A2 B1 এটা কোথায় আছে? A2 B1 এটাতে আছে। আর কোথাও আছে কি? A2 B1, আচ্ছা সিতে আছে, সিতে আছে, এতে আছে। ওকে ওকে ওকে। চলো, অ্যারিস্টটল কি বলেছিল? গণিত হলো শিশুর মনের যুক্তির বীজ বপনের অভ্যাস গঠনের একটি উপায়, আর গণিত হলো পরিমাণের বিজ্ঞান। তো আচ্ছা, হ্যাঁ অ্যারিস্টটল, গণিত হলো পরিমাণের বিজ্ঞান, গণিত হলো পরিমাণের বিজ্ঞান। স্যার আচ্ছা, গ্যালিলিও গণিত হলো শিশুর মনে যুক্তির বীজ বপনের অভ্যাস গঠনের একটি উপায়, এটা গ্যালিলিও বলেছেন। গ্যালিলিও বলেছিল, আর স্যার তা গ্যালিলিও বলেছেন এই উপায়। স্যার অ্যারিস্টটল বলেছেন গণিত হলো সেই ভাষা যার দ্বারা স্রষ্টা এই মহাবিশ্বের সৃষ্টি। না 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 না। আচ্ছা, লক কি বলেছিল? এ হবে উত্তর স্যার। লক বলেছিল গণিত হলো শিশুর মনে, এইটা লক বলেছিল গো, বীজ বপনের যে অভ্যাস গঠনের উপায়, এটা লক বলেছিল, তাই না? লক। এটা লক বলেছিল। আচ্ছা, এটা বেশ, এখানে একটা ডাউট থাকছে, ঠিক আছে, কই বাত নেই, ঠিক আছে। ডাউট যদি থাকে সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আমার মতে অ্যান্সার লক 3 হবে, D3 হবে, লক 3 হবে, D3 হবে, হ্যাঁ লক 3 হবে। অপশন এ আমি এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা কনফিউশন আছে তো এটা দূর করে নেবে, ঠিক আছে। কিন্তু আমার মতো অপশন এ উত্তর হবে। অ্যান্সার কি আসলে আমরা অবশ্যই পেয়ে যাব সঠিকটা, তার জন্য না, ঠিক আছে। আপাতত আমি অপশন এ কেই প্রেফারেন্স দিচ্ছি, বাকিটা অ্যান্সার কি আসলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই নিয়ে আমি বেশি তর্ক তোমাদের সঙ্গে করছি না, কারণ আমি ভুলে যাই এসব, আমি ভুলে যাই, ঠিক আছে। আমি ওর জন্য তর্কে যাচ্ছি না। নেক্সট, এটা কমন কোশ্চেন, এটা বারবার বিভিন্ন পরীক্ষাতে এসে আমি বারবার এটা করিয়েছি যখনই আমরা এলসিএম এসএফ করেছি, যে 29 থেকে বৃহত্তর সংখ্যা যাদের গসাগু 29 আর লসাগু এটা সংখ্যা দুটি কত, এটা বের করার সহজ উপায় হচ্ছে আনুপাতিক যোগফলটা কি পাবো, মানে দুটি সংখ্যার অনুপাতের যোগফল আমরা কি পাই, অনুপাতের যোগফল পাই যদি আমরা লসাগু মানে 4147কে 29 দিয়ে ভাগ করি। তো এটা আমার মুখস্থ হয়ে গেছে, এটা 143 পাবে। তো 143 দুটি সংখ্যার, আচ্ছা সরি, আনুপাতিক গুণফল, এটা দুটি সংখ্যার গুণফল 143 কি কি হয় বলো তো? 11 হয় আর 13 হয়। 11 আর 13 গুণ করলে 143 হয়। এবার আমরা এটা যদি অনুপাত হয় 11:13, তাহলে গসাগু গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাব। তাহলে 11-র সঙ্গে 29 গুণ করে দাও, 11-র সঙ্গে 29 গুণ করলে কত হয়? 11 9 99 9 11 319 হয়। তাহলে 319 হবে প্রথম সংখ্যা, কোথায় আছে? 319 অপশন বি তে রয়েছে। তাহলে 13-র সঙ্গে 29 গুণ করে দাও, 13-র সঙ্গে 29 গুণ করলে 377 হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। সহজ, এটা আমি করিয়েছি তোমাদেরকে বারবার, ওর জন্য মুখস্থ আছে আমার এটা। চলো নেক্সট ছিল, দেখো এটাও সহজ কোশ্চেন ছিল, যে 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে ব্যবহার করেছিল। সে সংখ্যাটিকে 7, 11 ও 13 দ্বারা পরপর ভাগ করলে এবং অনুরূপ ভাগশেষগুলি 5, 6 এবং 7 পেল। যখন সংখ্যাটি এত এত দ্বারা ভাগ করা হয় তখন সম্পূর্ণ ভাগশেষটি কত হয়? এইটাই হচ্ছে সব থেকে বড়, হচ্ছে সম্পূর্ণ ভাগশেষ, মানে টোটাল ভাগশেষ চেয়েছে। তার মানে আমরা তোমাদের যখন বিভাজ্যতা পড়িয়েছিলাম তখন দেখবে এই অঙ্ক, এই ভাগশেষের এই জিনিসটা আমি তোমাদেরকে স্পষ্ট করিয়েছিলাম। আমি বলেছিলাম 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে, তারপর 11 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকে, আর একটা 13 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে। তো টোটাল ভাগশেষ বা মোট ভাগশেষ বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? লাস্টের নিচেরটা নেব 7 আর 11 কোনাকুনি গুণ করব আর নিচেরটা যোগ করব, আবার কোনাকুনি গুণ করব, নিচেরটা যোগ করব। তো 7 আর 11 গুণ করলে 77, 77 সঙ্গে 6 যোগ করলে আমরা পাই অ্যাকচুয়ালি 83 পেলাম।
এবার এই 83 সঙ্গে উপরে 7 গুণ করব আর 5 যোগ করব। তো 83 আর 7 গুণ করে দাও, 5 যোগ করে দাও, কত হবে? 7 3 21 1, হাতে থাকে 2, 7 8 56 আর 2 58, তার সঙ্গে 5 যোগ, তার মানে 586। টোটাল ভাগশেষ হবে 586। এটা একটা নিয়ম, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। টোটাল 586 হবে মোট ভাগশেষ, অ্যান্সার হবে অপশন বি। এটা যারা যারা আমার কাছে করেছো অঙ্ক তারা তারা সবাই পারার কথা। যদি বুঝতে পেরেছো অঙ্কটা তাহলে অ্যান্সার করতে পারবে, আর যদি বুঝতে পারোনি তাহলে শেষ, তাহলে তো খতম। ওকে, টোটাল ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে এটা। নেক্সট 108 নম্বর কোশ্চেন। দেখো এটা অনেক বেশি ইজি ছিল। কি এটা? 3 9 3 পি 2 5 কিউ 88 দ্বারা বিভাজ্য হলে। 88 দ্বারা বিভাজ্য কখন কখন হয়? যখন কোনো সংখ্যা 8 এবং 11 দ্বারা বিভাজ্য হয়। দেখো ব্যাপার হচ্ছে 8 দ্বারা বিভাজ্যতার আবার একটা নিয়ম আছে। যদি শেষ 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 8 দ্বারা ভাগ করা যাবে। তো এই সংখ্যাটিতে আমরা যদি মান বসাই, যদি শেষ 3টি দেখি এবং তাকে 8 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখব। দেখো প্রথম অপশনের শেষে 8 আছে। আমি প্রথম অপশনটা কেন নিচ্ছি? কারণ অপশন এ এবং সি এই দুটিতেই শেষে 8 আছে, মানে কিউ এর জায়গায় 8 বসাও। তাহলে দেখো 2 5 আর কিউ এর জায়গায় 8 বসালাম। এটাকে কি 8 দ্বারা ভাগ করা যায়? 258কে 8 দ্বারা ভাগ করা যায় না। 8 3 24, 1 18 থাকছে, 8 দ্বারা ভাগ করা যায় না। মানে এই দুটি অপশন আমাদের হবেই না, শেষে 8 হবেই না। শেষে 2 হতে পারে বা 6 হতে পারে, যে কোনো একটা বসাও। যদি হয় ভালো কথা, না হয়তো পরেরটা অ্যান্সার হবে। এবার আমি অপশন বি এর শেষে 2 আছে কিউ এর মান, তো শেষে 2 দিলাম। এবার 8 দ্বারা ভাগ করা যায় কি? 8 3 24 থাকে 1 12, 12কে তো 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে এটাও ভাগ করা যাচ্ছে না, মানে এটাই হবে আমাদের অ্যান্সার। আর দেখারও দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে 6 বসাও, দেখো 8 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 8 3 24, 1 থেকে 16, 8 2 16, এটাকে ভাগ করা যাচ্ছে। তার মানে এটা শেষ 3টিকে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে এই পুরোটিকে 8 দ্বারা ভাগ করা যাবে যদি 9 3 পি এর মান 8 আর 2 5 কিউ এর মান 6 হয়। 11 দ্বারা ভাগ করা যাবে, 8 দ্বারা ভাগ করা যাবে। এই সি এরটা 6 আর 8 হবে না? না, 6 8 হবে না, শেষে 8 হবে না, ও শেষে 8 কখনোই হবে না। 6 আর 8 বসালে হয়তো 11 দ্বারা ভাগ করা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেই হিসেবেই করেছিলাম। অত কিন্তু না, খেয়াল করিনি। এখানে বুঝতে হবে। কারণ আমি 11 দ্বারা ভাগ করতে যাবো কেন গো? তাহলে তো প্রত্যেকটি সংখ্যা মানে বিজোড় স্থানের গুলো যোগ, জোড় স্থানের গুলো যোগ, তারপর বিয়োগ, সেভাবে করার দরকার নেই আমার ভাই। আমি 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি। শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা ভাগ করা যাবে। তো শেষে 8 বসালাম, ভাগ করা যাচ্ছে না শেষ 3টিকে, মানে সেটা অ্যান্সার হবে না, মানে অপশন এ আর সি প্রথমেই বাদ চলে গেল। এবার বি আর ডি এর মধ্যে যে কোনো একটা বসাবো, দেখবো কোনটা 8 দ্বারা ভাগ করা যাচ্ছে। যেটা 8 দ্বারা ভাগ করা যেত সেটা আমাদের অ্যান্সার হয়ে যেত। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে 1760 মিটার দৈর্ঘ্য একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর অন্তর গাছ বসালে সর্বাধিক কতগুলি গাছ পাওয়া যাবে। তো দেখো টোটাল আমার রাস্তা আছে 1760 মিটার, 20 মিটার অন্তর অন্তর যদি গাছ বসাই তাহলে কতগুলি গাছ লাগবে বা কতগুলি ফাঁক হবে? 20 মিটার কতগুলি ফাঁক হবে? কাটাকাটি করে দাও। 8 16 8 16 88টি। কিন্তু আমরা সকলেই জানি যদি দুটি থাকে তাহলে একবার যদি ফাঁক হয় তাহলে একটি আর একটি দুটি গাছ লাগে, মানে একটি গাছ বেশি লাগে। যদি দুটি 20 মিটার হয় তাহলে 3টি গাছ লাগবে, তাহলে একটি গাছ বেশি লাগে। তাহলে এক পাশে লাগবে 89টি, তাহলে আর এক পাশেও তো 89টি লাগবে, কারণ রাস্তার দুই ধারে বলা হয়েছে। ঠিক আছে, দু পাশে বলা আছে, স্পষ্ট বলা আছে দুই পাশে। এই দেখো এখানে লেখা আছে দুই পাশে 20 মিটার, তো দুই পাশে মানে দুই পাশে 89টি দুই পাশে লাগবে। তার 9 9 18, শেষে 8 কোনটা আছে? একটাতে আছে, এটাতে, বাস। সব যোগ করারও দরকার নেই, শেষে এককের অঙ্ক 8 একটাতে আছে, সেটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা বলেছে সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা এই অঙ্কটি আমি মানে পুরো জিনিসটা আমি না জানলেও এর সঠিক উত্তরটা আমি জানি এবং উত্তরটা তোমরা বুঝতে পারবে। যা লাস্টে বলেছে দক্ষতা প্রদর্শনের উদাহরণ। একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ, দক্ষতা প্রদর্শন করা হচ্ছে। ঠিক আছে, তো এখানটায় যেটা আমি বুঝেছি সেটা আমার মতে অ্যান্সার অপশন সি হবে। ঠিক আছে, দক্ষতা প্রকাশ করছে না, তুমি গুটির বিন্দুগুলো না গুনেই তুমি বলে দিচ্ছ যে কয় পড়েছে, তাই না?
এখানে বলেছে বিন্দুগুলি প্রকৃত গুণন না করে বলতে সক্ষম হয় যে এটি 4। ধরো একটা ছক্কাতে লুডো গুটিতে 4 পড়েছে, তুমি গুনবে যে 1 2 3 4 গুনবে? এটা ঠিক। গুনবে না। তো গুনবে না যেহেতু তুমি এটাই তো না দেখে, শুধুমাত্র দেখেই তুমি বলে দিচ্ছ, মানে এটা দক্ষতা প্রকাশ পায়। ঠিক আছে, শখশূন্য ছক্কা চালনা করা এবং বিন্দুগুলি প্রকৃত গণনা না করেই সক্ষম হয় যে এটি 4 এই বলাটা, এটাই হচ্ছে সাবিটাইজিং। অবশ্যই যদিও আমি এক্সপার্ট না আমি এই বিষয়ে, তবুও আমার মতে অপশন সি সঠিক উত্তর হবে। ওকে, চলো নেক্সট 111 নম্বর যেটা কোশ্চেন দেওয়া আছে, ভ্যান হুইলের স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র, মানে বর্গক্ষেত্র যে আয়তক্ষেত্র এটা বোঝার এই জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে ভ্যান হুইলের সম্পর্ক বা দ্বিতীয় স্তরে, স্তর 2 সম্পর্কে এখানে সে বুঝতে পারে, দুটির সঙ্গে তুলনা করে বুঝতে পারে যে না দুটি বর্গক্ষেত্র অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র। তো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা আমি ইউটিউবে তোমাদেরকে আপনাকে দিয়েছিলাম এই ভ্যান হেইলটা, ঠিক হয়ে গেল। সম্পর্ক দেখে দিয়েছো, হ্যাঁ ঠিক করেছো। আচ্ছা, এই যে 12 নম্বর, এটা আমি তোমাদেরকে ইউটিউবে একটু ভুল অ্যান্সার দিয়েছি তাড়াহুড়োতে। এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান কত হবে? ব্যাপার হচ্ছে, তোমরা কি জানো কোন জায়গায় কোনো অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হয়? সেটা একটাই জায়গা, সেটা হচ্ছে একক স্থানের অঙ্ক। একক, দশক, শতক যতই নাও, একক স্থানে তুমি যাই বসাবে, একক স্থানে যদি 5 বসাও তাহলে এর প্রকৃত মান 5, আবার স্থানীয় মানও 5, তাই না? তো এককের অঙ্ক তুমি যাই বসাবে। আর ব্যাপার হচ্ছে আমি শূন্য ধরে নিয়েছিলাম, কিন্তু স্বাভাবিক সংখ্যা বলেছে তাই শূন্য ধরা যাবে না। শূন্য তুমি যেখানে বসাবে তার মান কিন্তু শূন্যই হয়। ঠিক আছে, দশকের ঘরে যদি শূন্য বসাও তাহলে মান শূন্য, প্রকৃত মানও শূন্য, তোমার স্থানীয় মানও শূন্য। কিন্তু আমি শূন্য নিতে পারছি না, কারণ এখানে স্বাভাবিক সংখ্যা বলেছে, আর শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স এর মান কত হবে? ওকে, তো এর ব্যাপার হচ্ছে তুমি কি ধরবে। স্বাভাবিক সংখ্যা যাই ধরো না কেন, ঠিক আছে, যদি 5 ধরো তো ওয়াই এর মান যে কোনো একটা ধরে নাও, ওয়াই এর মান যে কোনো অখণ্ড সংখ্যা, তো ওয়াই এর মান ধরে নাও 2, তাহলে এক্স ওয়াই এর মান কত হবে? এক্স ওয়াই এর মান হবে 5 × 2, তার মানে 10। ঠিক, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এর মান কি হবে? ওয়াই এর থেকে বেশি হবে। ওয়াই তো আমরা 2 ধরেছিলাম, আর এখানে এক্স ওয়াই এর মান 10 পাচ্ছি, মানে ওয়াই এর থেকে বেশি হবে। কিন্তু এখানে খেয়াল করো, ওয়াই এর সমান দেওয়া আছে এক জায়গায়, আর এক জায়গায় দেওয়া আছে 1 এর থেকে বেশি বা সমান। আর একটা জিনিস যদি খেয়াল করো, যদি একক ঘরের মান 1 নিয়ে নাও, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা যদি 1 হয় তাহলে এক্স ওয়াই এর মান কত হবে? ধরো ওয়াই 2, তাহলে এক্স ওয়াই এর মান কত হয়? 1 × 2 = 2, তাহলে এক্স ওয়াই এর মান 2, মানে ওয়াই এর সমান হচ্ছে। ওয়াই আমরা 2 ধরেছিলাম, এক্স ওয়াই এর মান এখানে 2 পাচ্ছি, তার মানে যদি স্বাভাবিক সংখ্যাটা 1 হয়ে যায়, 1 নিই, তাহলে ওয়াই এর সমানই হবে, 2 হবে ওয়াই এর মান যেটা ধরেছি। কিন্তু 1 এর থেকে যদি বেশি নাও, 5 নাও, তাহলে ওয়াই এর এটা 2 10 হয়ে যাচ্ছে। তার মানে স্বাভাবিক সংখ্যা তুমি যাই ধরো না কেন, 1 2 3 4 5 6 যাই ধরো না কেন, হতে পারে ওয়াই এর সমান কিংবা ওয়াই এর থেকে বেশি। এক্স ওয়াই এর মান ওয়াই এর সমান হবে কিংবা ওয়াই এর বেশি হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? বলে না, বুঝলে? তাহলে একক ঘরের অঙ্ক তুমি যাই ধরো না কেন, 1 ধরলে ওয়াই এর সমানই হবে, 1 এর সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হয়। কিন্তু 2 এর সঙ্গে যদি 2 নাও, তাহলে 2 এর সঙ্গে ওয়াই গুণ করলে 2y হবে, মানে বেশি হয়ে গেল। তাহলে ওয়াই এর সমানও হতে পারে কিংবা বেশি হতে পারে। তো গ্রেটার অর ইকুয়াল ওয়াই হবে, ঠিক আছে, হয় ওয়াই থেকে বেশি কিংবা সমান। চলো, এটা তো তোমরা সকলেই পেরেছো, ঠিক আছে। এটার সঙ্গে কি করা আছে বলো তো? এটার সঙ্গে 1 গুণ করলে আমরা 1 পাই, আর এটার সঙ্গে এরপরেরটা 2 গুণ করলে, মানে এর পরের সংখ্যাটা গুণ করলে আমরা 2 পাই। 2 এর সঙ্গে তার পরের সংখ্যা 3 গুণ করলে আমরা 6 পাই। 6 এর সঙ্গে তার পরের সংখ্যা 7 গুণ করলে 42 পাই। আর 42 এর সঙ্গে তার পরের সংখ্যা
42-এর পরে তো প্রার সংখ্যা 43, গুণ করলে আমরা আমাদের অ্যান্সার পাই 3 2 6, শেষে 6 আসবে, শেষে 6 একটাতে রয়েছে 1806, তো এটা হবে 1806 আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? বলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, তো বলবে তো, আমি তো ভাবছি বলতে পারছো না। হ্যাঁ, একটা অঙ্ক সব থেকে কনফিউজিং ছিল, কিন্তু সব থেকে মজার এবং ইন্টারেস্টিং, এবং আমার অ্যান্সার বের করে খুব ভালো লেগেছে অঙ্কটা ছিল এটা, 114 নম্বর। বলো তোমরা কি অ্যান্সার করেছো? স্যার এটা আন্দাজে 2n বি করেছি, 2n। 2n ওকে। তোমরা যারা 2n করেছো তার n-1 রায়হান না, যারা 2n করেছো তারা একদম 100% ভুল অ্যান্সার করেছো, যারা n অ্যান্সার করেছো তারা ঠিক অ্যান্সার করেছো। চলো কিভাবে ব্যাপারটা বোঝো, তোমাদেরকে বোকা বানানো হয়েছে, ঠিক আছে? কিভাবে বোকা বানিয়েছে দেখো, প্রথম জিনিস দেওয়া আছে p1 p2 p3 ডট 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 pn, nটি স্বাভাবিক সংখ্যা যার কেউই যৌগিক সংখ্যা নয় অথবা 2 নয়। তার মানে সংখ্যাগুলো কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, তাই তো? সবার মাথায় সেটাই এসছে। আচ্ছা বেশ, আচ্ছা সংখ্যাগুলি যদি 1 হয়, এটা তো যৌগিকও নয় 2ও নয়, তাহলে 1 হতে পারে কি? 1 হতে পারে কি? না। কেন হতে পারে না? এখানে তো বলেই দিয়েছে সংখ্যাটি যৌগিকও নয় আর 2ও নয়, তো 1 তো যৌগিকও নয় 2ও নয়, 1 কি যৌগিক সংখ্যা? 1 কি 2? না। আর তোমরা মৌলিক ধরেছো, তোমাদের ধারণাটা আমি ভুল বলছি না, কিন্তু এখানে তো বলা নেই যে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা, তাহলে তো বলেই দিত যে সংখ্যাগুলি সবগুলি মৌলিক সংখ্যা, 2 বাদ দিয়ে সবগুলি মৌলিক সংখ্যা, তা তো বলেনি। এই জায়গাটায় তোমাদেরকে বোকা বানিয়েছে। তারা কি এতই বোকা? ওরা তো বলেই দিতে পারতো যে nটি স্বাভাবিক সংখ্যা যার সবগুলি মৌলিক কিন্তু 2 নয়, 2 ছাড়া প্রত্যেকটি মৌলিক, এটা বলেই দিতে পারতো, কিন্তু সেটা বলেনি। তার মানে গ্যাড়াকলটা এখানেই ছিল। ওরা বলেছে কেউই যৌগিক নয় আর 2 নয়, তো 1 এমন একটা সংখ্যা যেটা যৌগিকও নয় 2ও নয়, এমনকি মৌলিকও নয়, কিন্তু সেটাতে আমরা যাবো না, আমাদের যেটা বলা আছে সেটা। এবার বোঝো, এবার কেন আমি 1 ধরছি তার পেছনে একটা যুক্তি আছে, ঠিক আছে? যুক্তিটা কি? আচ্ছা এখানে দেখো প্রদত্ত একটা জিনিস দিয়েছে, এটা না দিলে 1 আমি ধরতাম না, কিন্তু এটা দেওয়ার জন্যই আমি 1 ধরছি। কেন? দেখো বলেছে 1 প্লাস p1 ইন্টু p2 ইন্টু p3, এগুলো সবগুলো গুণ করে একটি মৌলিক সংখ্যা পেয়েছে। আচ্ছা তুমি মৌলিক সংখ্যা নাও না, ধরো 3 5 7, এটা মৌলিক সংখ্যা নিলাম, ঠিক আছে? তার সঙ্গে 1 যোগ করব, কখনোই কি একটা মৌলিক সংখ্যা পাবে? পাবে না। কেন? কারণ মৌলিক সংখ্যা 2 বাদ দিয়ে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবই বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যার গুণ সবসময় বিজোড় সংখ্যায় হয়। দুটি বিজোড় সংখ্যার গুণ সবসময় বিজোড় সংখ্যা হয়, মানে এটা থেকে তুমি বিজোড় সংখ্যাই পাবে। 3 5 15, 15 7 105, আর তার সঙ্গে যদি 1 যোগ করে দাও, তো বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তুমি জোড় সংখ্যা পাবে, এটা কখনোই মৌলিক নয়। তাই তুমি মৌলিক সংখ্যা কোনো দিনও পাবে না। সব মৌলিক সংখ্যা 2 বাদ দিয়ে সমস্ত মৌলিক সংখ্যা যদি গুণ করো তাহলে তুমি বিজোড় সংখ্যা পাবে, আর তার সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে, আর জোড় সংখ্যা হলেই সেটা মৌলিক সংখ্যা হবে না, কখনোই কখনোই সেটা মৌলিক সংখ্যা হবে না। তাই তুমি ওই 3 5 7 11 13 17 এসব জিনিস নিলে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে না। তাহলে যেটা আমি তোমাদেরকে বলছি সেটা যদি নাও, 1 কিন্তু আমাদের শর্ত পূরণ করছে, 1 যৌগিকও নয় 2ও নয়, তাই 1 আমাদের শর্ত পূরণ করছে। এই সবগুলোই যদি 1 হয় তাহলে একের সঙ্গে যোগ করে কি যোগ করেছে? সব 1 একের সঙ্গে যোগ করছি, p1 এর মান 1, p1 এর মান 1, p2 এর মান 1, p3 এর মান 1, সবের মান 1। তাহলে তুমি কি পাবে? তুমি পাবে এখানে 1 প্লাস এই 1 1 1 গুণ করলে তুমি 1ই পাবে, তার মানে পাবে 2। বলো তো 2 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। এখানে দেখো মৌলিক সংখ্যা পেয়েছি, এখানে আমি মৌলিক সংখ্যা পেয়েছি, তার মানে এই শর্তটা পুরোপুরি পূরণ করছে।
তার মানে সব P1 P2 এগুলোর মান হচ্ছে 1। এবার তোমাকে বলেছে কি P1 থেকে Pn এর মান কত হবে। আচ্ছা যদি আমি 10 অবধি নিই, 1 প্লাস 1 2 প্লাস 1 3, 1 3 অবধি যোগ করলে কত হবে, সবগুলোর মান যদি 1 হয় 3 পাবো। তো ডট 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 1 10 এর যোগ করলে কত হবে, 10 পাবে, কারণ 10 বাড়িতে আছে, 10টা তো টার্ম আছে না 1 থেকে 10 পর্যন্ত, আর সবগুলোর মান যদি 1 হয় তো 10টা 1 যোগ করলে 10 হয়। তো 10 n এর মান যেখানেই 10 সেখানেই 10 পাচ্ছি। তো যদি P1 প্লাস P2 ডট 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 P10 যদি হয়, Pn যদি হয়, তো এটার মান কত হবে n, শেষেরটা যত নম্বর রাশি থাকবে তত সেটাই হবে। 10টি রাশি স্যার নিলে এরকম প্রশ্ন দেওয়ার আসছে কারণ কি আসছে স্যার? আমি তোমাদের প্রশ্নে আসছি। যদি যতগুলো তুমি রাশি নেবে, ঠিক আছে, যদি দুটি রাশি নাও তো দুটি রাশির মান তো 1 1 করে 2 হবে। তো দুটি রাশি মানে P1 আর P2 যোগ করলে তুমি 2ই পাবে। তো এখানে যদি n বসাও n পর্যন্ত, তো এরও মান nই পাবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন সি, কারণ সবগুলোর মান n, তো যতগুলো রাশি থাকবে মান তাই হয়। n পর্যন্ত nটি রাশি হয়, 1 থেকে শুরু করলে n পর্যন্ত nটি রাশি, তার মানে মান হবে n। এবার বলো কার কি, কে বুঝতে পারোনি আগে বলো, আমার ব্যাখ্যাটা বুঝতে পারোনি কে সেটা বলো। সবাই বুঝতে পেরেছো, এবার প্রশ্ন বলো কি হচ্ছে প্রশ্ন, বলো কেউ কিছু বলছিলে। স্যার বলছিলাম এরকম একটা বিচ্ছিরি প্রশ্ন দিয়ে দিয়েছিলেন, আমরা অ্যান্সার টুইন করে দিয়েছি, সেটাই বলছি। ওকে ওকে, ঠিক আছে, বিশ্রী বটে, কিন্তু ব্যাপার হচ্ছে একটু মন দিয়ে ভাবলেই হয়ে যেত। হ্যাঁ তোমাদের বললাম না তোমাদেরকে যে বোকা বানিয়েছে, এখানে যৌগিকও নয় দুইও নয়, তো তোমরা সকলেই মৌলিক ধরে নিয়েছো, তোমরা সকলেই মৌলিক ধরে নিয়েছো। আরে বাবা আরেকটি সংখ্যা আছে যে যৌগিকও নয় মৌলিকও নয় এবং দুইও নয়, সেটা হচ্ছে 1। আবার স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা কিন্তু যৌগিকও নয় দুইও নয়, এই জায়গাটা তোমাদেরকে বোকা বানানো হয়েছে, বাস আর কিছু না। চলো নেক্সট দেখো, এটা বলা ছিল 115 নম্বর, একটি ভগ্নাংশ 5/8 সমতুল্য। আচ্ছা তোমরা কি সকলে জানো না এটা, যে আমরা a/b কে আমরা a/b লিখতে পারি, জানো না? এটা তো জানো তোমরা। তাহলে 5/8 যদি হয় তাহলে একে আমরা 5:8 লিখতে পারি। মানে প্রথমটা লব হচ্ছে 5 আর হর হচ্ছে 8, এটা লিখতে পারি না আমরা। তাহলে এর দ্বিগুণ মানে 10, আর এটা এটা কোনো গুণ বলেনি মানে 8, তাহলে এই দুটি যোগ করলে 18, এটা 18টা বলা আছে কত, 414 বলা আছে। লবের দ্বিগুণ আর হর, লবের দ্বিগুণ মানে হবে 10, 5-এর দ্বিগুণ 10, আর হর মানে হচ্ছে 8, এটা যোগ করলে 18 হয়। 18 মানে হচ্ছে 414, তাহলে 1 মানে কত হবে, 1 ইউনিট হবে, 414কে 18 দিয়ে ভাগ, তোমরা 23 পাবে। তার মানে 1 ইউনিট মানে হচ্ছে 23। এবার যেটা বের করতে বলবে বের করে নাও না। 5 ইউনিট কত হবে, লব ছিল 5 ইউনিট, সরি কি চেয়েছে, লব ও হরের অন্তর। আচ্ছা 5 আর 8 অন্তর কত, 3, 5 আর 8 অন্তর কত 3, 1 যদি 23 হয় তাহলে 3 মানে কত হবে, 3 মানে হবে 69, এটাই অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট, এই জায়গাটা আমি ইউটিউবে তোমাদের অ্যান্সার ভুল দিলাম এক জায়গায়, ঠিক আছে, ইউটিউবে ভুল দিয়েছি। চলো বলেছে একটা ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12, যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা, এমন কতগুলি ত্রিভুজ গঠন করা যেতে পারে। তো প্রথমতই 12কে 3 দিয়ে ভাগ করা যায় কি, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়। তো 4 4 4 মানে একটা কি বলতো, একটা সমবাহু ত্রিভুজ হয় না, এটা 4 এটা 4 এটাও 4, তো এখানে একটি ত্রিভুজ তৈরি হয়। আর ত্রিভুজ গঠনের একটা শর্ত আছে, ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটির থেকে বড় হয়। মানে ধরে নাও একটা যদি 3 নাও আর একটা 4 4 রেখে দাও, এখানে 1 কমিয়েছে, এটা 1 বাড়িয়ে দাও 5, তো দেখে নাও ছোট দুটি কি 3 আর 4, 3 আর 4 যোগ করলে 5-এর থেকে বড় হচ্ছে নাকি, তার মানে এটাও করা যায়, তার মানে দুটো আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা যদি এটা 2 করি, এটা 4 আছে 1 বাড়িয়ে দাও 5, তাহলে কত হলো 7, 7 আর 5-এ 12, এটাও করা যায়। একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে একদিক 5 একদিক 5 একদিক 2, এটা করা যায়। আর এই 3 4 5 মানে এটা সমকোণী ত্রিভুজ হবে, এরকম হয়, একটা 3 একটা 4 তাহলে আর একটা 5 হয়।
এই তিনটি করা যায়, আর করা যাচ্ছে না। ঠিক আছে, এটা যে কোনো দুটি সংখ্যা যোগ করা আরেকটি বাহুর সমান হবে, আরেকটি বাহু থেকে তৃতীয় বাহু, বড় বাহু থেকে বড় হয়, এটাই তো নিয়ম, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? তিনটি বাহু, ছোট বাহু দুটির যোগফল বড় বাহুটির থেকে বড় হতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে 3 ভাবে করা যায়, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। এটা বলছি যে তিনটি বাহুই সমান এরকম হতে পারে? হ্যাঁ, ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে তো তিনটি বাহু সমান। সমবাহু হ্যাঁ, ত্রিভুজ কি হয়, কিন্তু, তিনটি বাহু সমান নয়? তো 12 মানে 3 হ্যাঁ, স্যার। 4 4 4। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আগে শুনেছিলাম যে মানে বাহুর যে শর্ত সেখানে মানে দুটো বাহুর যোগফল বড় বাহু অপেক্ষা মানে বড় হতে হবে, মানে বেশি হতে হবে। হ্যাঁ, অবশ্যই বড় সমষ্টি। হতে হবে, তবে গঠন করা যায়, ঠিকই বলেছো। কিন্তু তিনটি বাহু সমান হলে হ্যাঁ। গঠন করা যায় না, কে বললো? ওটা তো আরো বেশি করা যায়। আমি ওইটাই কনফিউশন ছিল। না, কনফিউশন নেই ভাই, তিনটি বাহু সমান হতে পারে না, সেটা তো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু যার সমান, তাই করা যায়। চলো, এটা বলেছে পি 2 এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা, তাহলে p+1 ও p-1 এর গসাগু কত হবে? দেখো, এটা তো কনসেপচুয়াল, তুমি যে কোনো একটা ধরে নাও না। পি 2 এর থেকে বড় একটা মৌলিক সংখ্যা ধরে নাও না, 5, 2 এর থেকে বড়। বলেছে একটা এক যোগ আর এক বিয়োগ, তাহলে এক যোগ করলে হবে 6, এক বিয়োগ করলে হচ্ছে 4। তো 4 আর 3 এর লসাগু কত, গসাগু কত? 2। তো আমাদের অ্যান্সার হবে 2। হ্যাঁ, এবার এখানে দুটো আছে, 2 এর থেকে বড় হতে পারে, সমান হতে পারে, আর 2 হতে পারে, তার মানে এই দুটো। আমরা তোমাকে আর একটা দেখতে হবে, ধরে নাও 11, মৌলিক সংখ্যা 11 ধরো, এক যোগ করলে হয় 12, এক বিয়োগ করলে হচ্ছে 10, এখানের গসাগু 2 পাচ্ছি, তো 2ই আসছে। চলো আমি আর একটা দেখে নিই, ধরে নাও 17, 17 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এক যোগ করলে হবে 18, এক বিয়োগ করলে হচ্ছে 16, এরও গসাগু 2। এবার ব্যাপার হচ্ছে 2 আমাদের অ্যান্সার কেন হবে জানো? আমি প্রথমটা দেখেই 2 করতাম, কারণ এক যোগ বিয়োগ করতে হচ্ছে, মানে পার্থক্য হচ্ছে 2 এর। তো দুটি সংখ্যা যদি 2 পার্থক্য থাকে না, দুটি জোড় সংখ্যা, 2 যদি আর দুটি জোড় সংখ্যাই পাবে তুমি, ঠিক আছে, দুটি জোড় সংখ্যাই পাবে। 2 হচ্ছে ছোট্ট মৌলিক সংখ্যা, এটার থেকে বড় যাই নেবে তুমি বিজোড় সংখ্যা পাবে। আর বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে জোড় সংখ্যা হয়, এক বিয়োগ করলে জোড় সংখ্যা হয়। তো দুটি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয়, তাদের গসাগু গ্যারেন্টি 2 হবে, গ্যারেন্টি 2 হবে। যে কোনো দুটি পরপর জোড় সংখ্যা নাও, তাদের গসাগু গ্যারেন্টি 2 হয়। ধরো 22 আর 24, এর গসাগু 2। ঠিক আছে, ধরো 54 আর 56, 54 আর 56 পরপর দুটি জোড় সংখ্যা, এরও গসাগু 2। আর আমরা এখানে পরপর দুটি জোড় সংখ্যাই পাবো, এই হচ্ছে ব্যাপার। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো জাস্ট 5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়। তো 2 হবে সঠিক উত্তর। চলো নেক্সট। 118, 1 সেন্টিমিটারের 3/10 অংশ নির্দেশ করে। দেখো দুটো দেওয়া আছে, ডেসিমিটার দেওয়া আছে আর মিলিমিটার দেওয়া আছে। মিলিমিটার 3টিতে আছে, তো মিলিমিটার করার চেষ্টা করো। 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার, তার সঙ্গে 3/10 গুণ করে দাও, 3/10 গুণ করলে 3 মিলিমিটার আসে। তো 3 মিলিমিটার অপশানে আছে কি? হ্যাঁ, অপশানে আছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে, আর দেখার দরকার নেই। ঠিক আছে, 3 ডেসিমিটার তো হবে না, তো মিলিমিটারেই অ্যান্সার আসবে। চলো নেক্সট। 119 নম্বর কি বলা হয়েছে না, একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয়, মানে মিটার ছাড়া বিক্রি হবে না। তুমি 1 মিটার নাও, 2 মিটার নাও, 3 মিটার নাও, মিটারে নিতে হবে। এবার একজন ব্যক্তি 85 সেমি দৈর্ঘ্যের কিছু টুকরো নিতে প্রয়োজন, কিছু টুকরো প্রয়োজন, তো ক্ষতি সর্বনিম্ন এবং তার ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে? তার মানে এই 85-র গুণিতক এমন করতে হবে যাতে কি হয় না, মিটারে আসে। আচ্ছা, অপশন সি আমাদের অ্যান্সার হবে না, এটা দশমিকে আছে। আর গুণিতক 1 মিটারের গুণিতক হতে হবে, 8 হতে হবে কিংবা 9 হতে পারে, 8.5 চলবে না। ঠিক আছে, তো অপশন সি তো হবেই না। এবার এগুলো করার উপায় কি? এগুলোর করার 1 মিটার কি করে হয় গো? 1 মিটার থেকে 50 সেমি বাদ দিলে 15 সেমি পড়ে থাকে, 15 সেমি পড়ে থাকছে, তো 1 মিটারও অ্যান্সার হবে না। 1 মিটার যদি কেটে দেয়, তো 15 সেমি আমার ফালতু পড়ে থাকছে, হবে না। তো 17 আর 85 এর মধ্যেই আমাদের অ্যান্সার হবে। ওকে, তো করার উপায় কি না, 85 যেটা আমি টুকরো কাটবো, আর 1 মিটার মানে 100 সেমি, এটা আমাকে দিতে হবে। এই দুটির লসাগু বের করার চেষ্টা করতে হবে। এই দুটির যেটা মিলে যাবে, যেখানে লসাগু মানে যেটা 100 দিয়েও মেলে, 85 দিয়েও মেলে, মানে 85 দিয়েও ভাগ করা যায় আর 100 দিয়েও ভাগ করা যায়, এইরকম সংখ্যা আমাকে বের করতে হবে। বাস,
চলো 5 দিয়ে দাও, 5 17, 5 20, আর যাচ্ছে না, তো 5 20 100, আর 17 গুণ করলে 1700, তো 1700 সেমি। আচ্ছা 1700 সেমি মানে কত? 17 মিটার। 1700 সেমি মানে 17 মিটার, অ্যান্সার হবে অপশন এ। এখানে মিলে যাবে, এখানে মিলে যাবে। 17 মিটার যদি তুমি দাও তাহলে মিলে যাবে। ক্লিয়ার? ওকে চলো নেক্সট। নেক্সট মানে 120, এটা লাস্ট অঙ্ক মনে হয়। চলো আচ্ছা, তোমরা কি গুনেছো কতগুলো পেডাগোগিক্যাল কোশ্চেন দিয়েছিল, কতগুলো ম্যাথ দিয়েছিল? 15 15 ছিল? 15 + 15 ছিল? অঙ্ক বেশি, অঙ্ক বেশি আছে না? আমি ওটাই ভেবেছিলাম, ভয় করেছিলাম, কারণ উল্লেখ ছিল না। এবার যে সিলেবাস ছিল, সিলেবাসে 15 15 উল্লেখ ছিল না, তো আমার ভয় হচ্ছিল যে 15 15 দেবে না। এটা আমার, আরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইউটিউবে, তো আমাকে অনেকে গালিগালাজও করেছিল, কোথা থেকে এসছে, মাথা মোটা, ও হাজারো কথা শুনতে হয়েছিল। আমি শুধু একটা সম্ভাবনার কথা বলেছিলাম ইউটিউবে। স্যার ত্রিভুজের অঙ্কটা কত হলো? সেই একটি ত্রিভুজের পরিসীমা দৈর্ঘ্য, ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য তিনটি উত্তরটা কত হলো স্যার? ত্রিভুজ, তিনটি ত্রিভুজ, কটা? তিনটি ত্রিভুজ তৈরি করা যাবে, তিনটি। একটা হবে 4 4 4, একটা হবে 3 4 5, আর একটা হবে তোমার 2 2 5 5। ও ঠিক, নেটওয়ার্ক গন্ডগোল। তিনটে। আচ্ছা বেশ, 120 নম্বর লাস্ট ইতে এসো। বলেছে শিক্ষক শিক্ষিকা জিজ্ঞাসিত প্রশ্ন, দেখো ভালো করে বোঝো। আমাকে বলেছে কি কোনটি সঠিক, কোনটা বদ্ধ আর কোনটা মুক্ত, কোনটা ওপেন এন্ডেড আর কোনটা ক্লোজ এন্ডেড, সেটা চেয়েছে। দেখো যেটা শুধুমাত্র একটাই অ্যান্সার হয় সেটা ক্লোজ বা বদ্ধ, আর যেটার অনেকগুলো অ্যান্সার হতে পারে সেটা হচ্ছে ওপেন বা মুক্ত। তো এখানে দেখো একটি আয়তক্ষেত্রের একটি বাহু 5 সেমি, পরিসীমা 30, ক্ষেত্রফল কত হবে? এটার শুধুমাত্র একটাই অ্যান্সার হয়, একটাই অ্যান্সার হয়, তার মানে এটা হবে বদ্ধ। বুঝতে পারলে? একটাই অ্যান্সার হয়, ক্ষেত্রফলটা একটাই হবে। 5 সেমি একটা বাহু, পরিসীমা 30, তার মানে 15 হবে ক্ষেত্রফল, এটা একটাই হবে। চলো দ্বিতীয়টা বলেছে একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড়, ও স্যার কি করলেন, শেয়ার করে বসে থাকলেন, এক সেকেন্ড দাঁড়াও। কে স্ক্রিন শেয়ার করে বসে থাকলো লাস্টের দিকে? হুট, এক সেকেন্ড দাঁড়াও। কোনো স্যার হয়তো ভুল করে শেয়ার করে বসে আছে। ওকে ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে তোমাদের সঙ্গে? তোমরা স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছ না? ওকে ওকে। আচ্ছা দ্বিতীয়টা বলা আছে একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5। তো এরকম তো অনেক হতে পারে, দেখো 3 5 আর 7, এদের গড় 5, ঠিক আছে? কিংবা হতে পারে 1 5 আর 9, এদেরও গড় 5, ঠিক আছে? বা হতে পারে 2 5 আর 8, এদেরও গড় 5। তো এগুলো অনেকগুলো অ্যান্সার হতে পারে, অনেকগুলো সেট হতে পারে, তার মানে এটা হচ্ছে তোমার মুক্ত, এটা হচ্ছে তোমাদের মুক্ত। নেক্সট 3 নম্বর বলেছে 0 এবং 20 এর মধ্যে সকল মৌলিক সংখ্যাগুলির তালিকা। তো এগুলো তো নির্দিষ্ট সংখ্যক, 0 থেকে 20 মধ্যে তো নির্দিষ্ট সংখ্যক মৌলিক সংখ্যা আছে, তার মানে একটাই তালিকা তৈরি হবে, তার মানে এটা হচ্ছে বদ্ধ। নেক্সট আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো। তো এগুলো তো অনেক অ্যান্সার হতে পারে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস ক্ষেত্রফল, তাই না? তো অনেকগুলো হতে পারে তথ্য, তার মানে এটা হচ্ছে তোমার মুক্ত। তাহলে আমরা বদ্ধ পেলাম 1 আর 3, আর মুক্ত পেলাম 2 আর 4। কোথায় আছে 1 3 বদ্ধ? এটা হচ্ছে না, এক বদ্ধ আর বাকিগুলো মুক্ত না নয়। মোপরা অফ করে দাও প্লিজ। সিতে বলেছে 1 আর 3 বদ্ধ, 1 আর 3 বদ্ধ, ঠিক আছে, আর 2 আর 3 মুক্ত, অপশন সি আছে, ঠিক আছে? 1 আর 3 হবে বদ্ধ, আর 2 আর 4 হচ্ছে মুক্ত।
বাস এই হচ্ছে সিম্পল জিনিস। ওকে, সকলে বুঝতে পেরেছো? এবার তোমরা একটা দেখে কোশ্চেন নাও, বাকি আছে স্যার, একটু বলে যদি বলে দেন। ই দেখে নিও। স্যার আমি বলছি যে 103 নম্বর, হ্যালো একটি মৌলিক সংখ্যা p